দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে এবং আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে থাকছি আমরা দুজন। আমি নাজিয়া কণা এবং আমি মনজুরুল মতিন। কণা, আজকে তো ইশরাতের আসার কথা ছিল শিডিউলে, তাই দেখলাম আজকে নেই। কেন জানেন কিছু আপনি? আজকে নেই, আজকে কিন্তু আমার শিডিউল ছিল না মনজুর, আপনি জানেন আজকে ইশরাতেরই করার কথা, কিন্তু ব্রাজিল যখন আসলে হেরে বিদায় দিল এরপর থেকে আমাদের ইশরাতকে আমরা আসলে আর খুঁজে পাচ্ছি না, এবং যার কারণে আমার কাছে মনে হয় ইশরাতের মতো অবস্থা অনেক ব্রাজিল ভক্তদেরই রয়েছে। 5 বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন গতকাল, যদি আমরা বলি যে গতকাল বলতে আজকে ভোরেই নরওয়ের কাছে হেরে বিদায় নিল এবারে বিশ্বকাপের আসর থেকে। এবং নিউজ রুমে যখন ঢুকছিলাম মনে হচ্ছিল যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে, কারণ আর্জেন্টিনার সমর্থক যদিও অনেকে আছেন, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা এই যে কথা কাটাকাটি চাপানোতর যে চলতে থাকে বিশ্বকাপ জুড়ে, যখন এই দুটো দলের একটা দল আসলে চলে যায় কোনো কারণে, তখন ওই বিশ্বকাপের উন্মাদনা উত্তেজনা ফ্রান্স বা স্পেন দিয়ে বোধহয় জমিয়ে রাখা যায় না, মোটেও যায় না। এবং ব্রাজিলের একটা যে মিশন হেক্সা বলা হচ্ছিল, সেটি কি আসলে এবার 6 বার টানা হার দিয়েও তাদের হেক্সা মিশন পূরণ হয়েছে কিনা, এরকম অনেক কথাও কিন্তু আমরা হিসাব করলে এর আগে শুনছি। অনেকের হেক্সা খুঁজে পাওয়া যাবে। তো মূল কথা হচ্ছে যে 5 তারকা তো আর এখনো কেউ পেয়ে ওঠেনি। দেখা যাক, যখন কেউ পাবে তখন অন্যদের উল্টো হেক্সা নিয়েও আমরা খানিকটা আলাপ হ্যাঁ, করব। সেটাই আমাদের কারণ সেই আলাপ আমাদের 5 চলবে। তারার হিসেব তো আগে মেলাতে হবে, তাই না করা? সেটাই, এটা নিয়ে ব্রাজিলরা সবসময় একটা গর্ববোধ করে যে 5টা স্টার রয়েছে। যাই হোক, তবে সবচেয়ে মজার বা দুঃখের একসাথে আমরা আসলে বলবো যে এটা নেইমারের শেষ বিশ্বকাপ ছিল বলা যায়, এবং জাতীয় দল থেকেও সম্ভবত নেইমার আর খেলবে না, যদিও হয়তো ক্লাবের ফুটবল চালিয়ে যাবে। যেই মাঠে গতকাল শেষ গোল করেছে এবং শেষ ম্যাচ খেলেছে, সেই মাঠে যুক্তরাষ্ট্রের তার অভিষেক হয়েছিল নেইমারের। একরকম চোখের জলেই তাকে বিদায় নিতে হলো, কারণ কালকের খেলা আসলে কোনোভাবেই ব্রাজিলের পক্ষে যায়নি। তার বিশ্লেষণে আমরা যাব। আজকে টিটু ভাইও নেই, টিটু ভাই প্রতিদিন থাকেন না, আজকে মিন্টু ভাই আছেন আমাদের সাথে। মিন্টু ভাইয়ের কাছে চলে আসে। মিন্টু ভাই, যে ছন্দে আসলে থাকার কথা ছিল ব্রাজিলের, সে ছন্দ কেন খুঁজে পেল না, সেখান থেকে আলোচনা শুরু করব। তবে তার আগে আমরা নেইমারের ছবিও এখানে দেখতে পাচ্ছি, এবং নেইমারের বিদায়, ফুটবলের সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন তিনি বর্তমান বিশ্বে। নেইমারের আসলে শেষটা কেমন হলো, এবং এর চেয়ে ভালো হওয়ার কি সুযোগ ছিল? না, অবশ্যই। কারণ আপনি যদি দেখেন যে লাস্ট 3-4টা ওয়ার্ল্ড কাপ যদি আমি দেখি, তাহলে আমি বলবো যে ব্রাজিল টিমের সবচেয়ে বড় তারকাই ছিল কিন্তু নেইমার। এবং একটা সময় ছিল, মানে 86 কিংবা 90, 94, ইভেন 98, 2002 অলসো। আপনি তখন ব্রাজিল টিমে ছিল ওয়ার্ল্ড ক্লাস টপ লেভেলের 7-8 জন প্লেয়ার, ভ্যালন দেওয়ার উইনার প্লেয়ার অ্যাট এ টাইম একটা টিমের ভিতরে। কিন্তু এই রিসেন্ট পাস্টে বলবো যে হি ওয়াজ দ্য বেস্ট পসিবল সুপারস্টার ফ্রম ব্রাজিল সাইড। এবং কালকে তার যেভাবে আসলে বিদায়টা, হুইচ ওয়াজ, মানে দিস ইজ নর্মাল ইন ফুটবল, কিন্তু বাট সামটাইমস এটা হচ্ছে এক্সপেক্টেড। কারণ আপনি দেখেন ইনজুরির সঙ্গে স্ট্রাগল করছিল, ওয়ার্ল্ড কাপের আগেও সে ইনজুরিতে পড়েছে এবং গ্রুপ ম্যাচগুলো খেলতে পারেনি। এবং গতকালকেও যখন মাঠে সে এসেছে, আপনি দেখেছেন যে, মানে আমি এটা বলবো যে মেন্টালিটিটা যখন পেনাল্টি নিচ্ছিল সে, গোলকিপার কিন্তু তাকে আসলে প্রভোক করছিল, তার মানে মেন্টাল একটা, মানে তাকে একটু ডিস্টার্ব করার জন্য অ্যাকচুয়ালি। কিন্তু বাট ওই সময় কিন্তু সে হি ওয়াজ কুল অ্যান্ড কাম, বাট হি ওয়াজ টকিং উইথ দ্য গোলকিপার অলসো। তাহলে আপনি দেওয়ার পরেও তো কথা বলতে গেলেন। অ্যাবসলিউটলি। এবং আপনি দেখেন যখন এই সিচুয়েশনগুলো হয়, পেনাল্টি বা টাই ব্রেকারের কথা যদি বলি, একটা নার্ভের ব্যাপার কিন্তু। যদিও ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচটা ব্রাজিল থেকে কিন্তু এক প্রকার ছিটকেই গেছে, সম্ভব না, এখানে সম্ভব না। কিন্তু ওই মুহূর্তে আসলে পেনাল্টি গোল করা, রেগুলেশন টাইমে যে পেনাল্টিটা ব্রাজিল পেয়েছিল, এইখানেও কিন্তু একটা ব্যাপার ছিল আসলে আলটিমেটলি। হয়তো এগুলি নিয়ে আমরা আলোচনা পরে করব, কিন্তু বাট আমি বলবো যে আরও ভালোভাবে হয়তো সে বিদায় নিতে পারতো। আমরা প্রথম পেনাল্টি মিস থেকেই আসতে পারি নিশ্চয়ই। এই পর্যায়ে আসলে ব্রাজিলের কি ছন্দপতন শুরু হয়ে গেল এই পেনাল্টি মিসের পর থেকেই? অনেস্টলি স্পিকিং, এখানে একটা জিনিস হচ্ছে যে ব্রাজিল, আমরা আসলে যেভাবে ব্রাজিলকে দেখে অভ্যস্ত, বিকজ আমি 86 থেকে ব্রাজিলের খেলা দেখছি, সেই ব্রাজিলের সঙ্গে এই ব্রাজিলের দলটার কিন্তু অনেক পার্থক্য আছে। এবং এখানে এখন ব্রাজিল টিমের যে অবস্থা, ডেফিনেটলি তারা কিন্তু ইউরোপিয়ান টপ লেভেলে ফুটবল খেলে, কিন্তু যদি পারফরমেন্সের কথা আপনি বিবেচনা করেন, কনসিস্টেন্সি, সেটা গ্রুপ ম্যাচগুলো থেকে একটার পর একটা কিন্তু ইমপ্রুভ হচ্ছিল। কিন্তু যখন আপনি নকআউট স্টেজে আসবেন, সেখানে অনেক ট্যাকটিক্যাল গেম হয়। এবং গতকালকে আপনি দেখেছেন যে একটা অ্যাটিচিউড এবং অ্যাপ্রোচিং, নরওয়ের হাই পিচে প্রেস করছিল তারা, এবং 2 মিনিটের মধ্যে কিন্তু তারা গোল বের করে, যদি ওইটা বাতিল হয়েছিল বিকজ অফ দ্য অফসাইড। কিন্তু ওই সময় ব্রাজিলকে অনেক শেকি মনে হচ্ছিল।
এবং ইভেনচুয়ালি ডেফিনেটলি কার্লো আনসেলটি হি ইজ দ্য টপ কোচ। 1400-র উপরে ম্যাচ বিং এ কোচ ডাগ আউটে তিনি দাঁড়িয়েছেন। কিন্তু এখানে সামটাইমস যে প্লেয়ার্স আর দ্য হার্ডেস্ট পার্ট অফ অল সাকসেস। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্লেয়ার, স্ট্র্যাটেজি দিয়ে কাজ ভেরি ডিফিকাল্ট। আমরা গোলগুলোতে একে একে যদি আসি, পেনাল্টি প্রথম যেটা মিস হলো সেখান থেকে আসছিলাম আমরা, এবং এটা একদম ক্লিয়ার পেনাল্টি। প্রথমে অ্যাকচুয়ালি রেফারি দেখেননি, পরে ভিআর এ দেখলেন। ফিল্ড রেফারি অ্যাকচুয়ালি সেটা দেখেননি, পরে অ্যাকচুয়ালি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যখন ওখান থেকে ইনফরমেশন দিল, দেন এটা চেকে গেল এবং সেখানে পেনাল্টিটা দেওয়া হলো। কিন্তু আমার একটা জিনিস হচ্ছে যে অনেকে হয়তো অনেক প্রশ্ন করছেন এখানে যে অ্যাকচুয়ালি কেন গুইমারেস পেনাল্টিটা নিয়েছিল, এবং ভিনি জুনিয়র তার হাতে কিন্তু বলটা ছিল। তো ধারণা করা হচ্ছিল যে ভিনি হয়তো পেনাল্টিটা নেবে, কিন্তু এগুলি কিন্তু সব প্ল্যান করা আগে থেকেই। এবং গত 1 বছরের স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছে যে ব্রাজিল দলে কোন কোন প্লেয়ারগুলো পেনাল্টি নেয় ডিউরিং দ্য ম্যাচ, এবং তার পেনাল্টি কনভার্সন রেশিও কত, ওই পার্সেন্টেজ কত। সেখানে কিন্তু 1 নম্বরে ছিল রাফিনিয়া, 2 নম্বর পজিশনে ছিল হলো নেইমার, দুজনে কিন্তু স্টার্টিং 11-এ নাই। তারপরে যেটা হচ্ছে যে 3rd পজিশন, সো ওইখানে আলটিমেটলি আসে হচ্ছে গুইমারেস, তারপরে হচ্ছে মার্টিনেল্লি, কিন্তু ভিনিস জুনিয়র কিন্তু ছিল তারও পরে। তাহলে আপনি দেখেন নিউক্যাসলের হয়ে যদি আমি দেখি, মানে গুইমারেসের পেনাল্টি কনভার্সন রেশিও কিন্তু অনেক ভালো। কিন্তু এই মোমেন্টে অ্যাকচুয়ালি হচ্ছে যে প্লেয়ারকে আমি বলবো যে এগুলো হচ্ছে নার্ভের খেলা অ্যাকচুয়ালি ওই মুহূর্তটাতে। সো যদি ওই সময় গোলটা করতে পারতো সে, এবং যেহেতু এটা ছিল একটা প্ল্যান্ড যে আগের থেকে যে ডিউরিং দ্য ম্যাচ যদি ইফ ইউ গেট পেনাল্টি হু উইল টেক দ্যাট পেনাল্টি, এগুলো কিন্তু ডিসাইডেড আগে থেকে। ওই মুহূর্তে সিদ্ধান্ত হয় নো ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত না। তাহলে এখানে যদি গোলটা করতে পারতো তাহলে মোমেন্টামটা কী ছিল ওই সময় কিন্তু একদম ফিয়ার্স প্রেসিং করছিল নরওয়ে। তাহলে আপনি 1-0 লিড, তখন কিন্তু মেন্টাল প্রেশারটা চলতো কিন্তু টোটালি পুরোই উল্টো নরওয়ের উপরে, এবং ওই সময় কিন্তু আপনি আরও ক্যাপিটালাইজ করতে পারতেন। সো এইখানে এখন হয়তো ধরেন একটা ম্যাচ যখন হারে একটা দল, ডেফিনেটলি অনেক আলোচনা সমালোচনা হবে, এবং কোচকে আপনি কাঠগড়ায় দাঁড় করাবেন। আপনি যখন জাপানের সঙ্গে আবার জিতলেন আপনার ট্যাকটিক্যাল চেঞ্জের কারণে, অল ক্রেডিট গোস টু দ্য কোচ। নেইমারের পেনাল্টিটা বোধহয় এখন আসছে সামনে, সেক্ষেত্রে গোলকিপার যেটা করছিলেন ওটার কি কোনো এমনিতে কাজে লাগার বিষয় আছে, নাকি এটা শুধুই নেইমারকে বিরক্ত করার জন্য? এগুলি সাধারণত আমি খুব কম দেখেছি অ্যাকচুয়ালি। যদি নরওয়ের গোলকিপারের কথা বলি, হি প্লেড ভেরি ওয়েল, অনেকগুলো সেভ করেছে। এবং এখানে অ্যাকচুয়ালি ওই মুহূর্তে নেইমারকে, মানে আমি এটা এভাবে চিন্তা করি, যদি আপনি নেইমারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, টপ ক্লাস প্লেয়ার এভার প্রডিউস বাই দিস ওয়ার্ল্ড নেইমার। এবং ওইখানে এটা এমন আমার কাছে সাইকোলজিক্যাল মনে হয়েছে, ইটস এ ওয়ান কাইন্ড অফ হিউমিলিয়েশন, যে হি ইজ জাস্ট জোকিং উইথ দ্য ব্রাজিল টিম, যে ইউ আর লুজিং 2-0, নাও ইউ কেম টু টেক দিস পেনাল্টি, দ্যাট টাইপ অফ থিংস সামথিং। বিকজ সামটাইমস বিং এ টিম অর প্লেয়ার ইউ হ্যাভ টু আর্ন রেসপেক্ট ফ্রম ইউর অপোজিশন টিম। যেটা আমি বললাম আপনাকে, আর্লি 90s বা মিডল অফ দ্য 90s বা ইভেন মানে আর্লি 2000, ওই সময়টাতে ব্রাজিল যে টিম, তাকে যখন মাঠে দেখতো প্রতিপক্ষ দলগুলো, অন্য ধরনের একটা রেসপেক্ট আসতো। এই রেসপেক্টটা কিসের? ভয়ের রেসপেক্ট। যে এদেরকে ডিল করা 90 মিনিটস ইট উইল বি ভেরি টাফ জব। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন, আপনি যদি দেখেন ম্যাচের আগেও আপনার নরওয়ের কোচ যেভাবে অ্যাকচুয়ালি কথা বলছিল, মানে তিনি তার পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছেন অ্যাকচুয়ালি। এটাও একটা মাইন্ড গেম ডেফিনেটলি। তো আমি বলবো যে ওইখানে হয়তো গোলকিপার ওইভাবে তাকে প্রভোক করছিল, ইরিটেট করার চেষ্টা করছিল যাতে তার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। বাট নেইমারও কিন্তু দেখেন গোলটা করার পরেও কিন্তু আবার তার সামনে গিয়ে নিজের দিকে আঙ্গুল দেখিয়ে কিছু একটা বলছিলেন অ্যাকচুয়ালি, আমরা জানি না কি বলছিলেন। তো এটা হচ্ছে নর্মাল, কিন্তু বাট ফুটবলে আমি সাধারণত এই ধরনের ঘটনা এতটা খুব দেখা কম যায় না। দেখি। নরওয়ের চমৎকার গোলগুলো আমরা একটু দেখবো একে একে। স্বাভাবিকভাবেই অনেক গতিতে তারা খেলছিল প্রথম থেকেই। এইখানে যখন বলটা প্রোগ্রেস হচ্ছে ওয়াইড এরিয়াতে, সো এখানে আপনি পজিশনিংটা দেখেন এখানে, বিকজ আমি এখানে একটা পজ করব, এটা হচ্ছে ফার্স্ট গোলটা। তাহলে এখান থেকে কিন্তু যে ক্রসটা করেছিল, দেখেন ক্রসে কিন্তু অত বেশি পাওয়ার জেনারেট করেনি, অ্যাকচুয়ালি পাওয়ারটা জেনারেট করেছে কিন্তু হালান্ড। যখন সে জাম্প করছিল পিছন থেকে অ্যাকচুয়ালি সে পাওয়ারটা জেনারেট করছিল। তো এখানে প্রবলেমটা কী ছিল অ্যাকচুয়ালি, 4টা ডিফেন্ডারের মাঝখানে হি ওয়াজ অ্যালোন। তাহলে এখানে গ্যাব্রিয়েলের বডি পজিশনিং এবং গ্যাব্রিয়েলের স্টান্স, আমরা বলি এটাকে স্টান্স অ্যান্ড ব্যালেন্স। হালান্ড কিন্তু গ্যাব্রিয়েলের চেয়েও টল ফিজিক্যালি। সামটাইমস আপনি কি যদি এরিয়াল ডুয়েলে আপনি বলে রিচ করতে না পারেন, তাহলে আপনি যদি ওর সঙ্গে কন্ট্যাক্টে উঠেন এরিয়াল ডুয়েলে,
তাহলে কিন্তু তার জন্য কিছুটা ডিফিকাল্টিস হয় যে সে কমফোর্টেবলি অ্যাকচুয়ালি বলটার মধ্যে হেড করতে পারছে না। তার আপনি দেখেন রিয়াকশন টাইম, এবং এটাকে আমরা বলি যে প্রোঅ্যাক্টিভ এবং হচ্ছে রিয়াক্টিভ। দ্যাট মিনস ক্রসটা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে জাম্প করেছে, এবং ইট ওয়াজ ওয়েল টাইমড জাম্প এবং ওয়েল টাইম ডেলিভারি। কিন্তু সেখানে এই যে ন্যানো সেকেন্ড আমরা বলি, ফ্র্যাকশন অফ সেকেন্ড অথবা ন্যানো সেকেন্ড, এই ন্যানো সেকেন্ডের রিয়াকশন টাইমের কারণেই কিন্তু গ্যাব্রিয়েল আর তার সঙ্গে উঠতে পারেনি। হালান্ডের যে উচ্চতা প্রায় 6.5 ফিট, তাকে ছুঁয়ে যাওয়াটাও তো বোধহয় কঠিন ছিল গ্যাব্রিয়েলের জন্য। অফকোর্স, কিন্তু এটা হচ্ছে যে আপনার ইন্টেলিজেন্সই তখন আপনাকে ইউজ করতে হবে, যে আপনি যদি তার সঙ্গে হাইটে না পারেন, কারণ সে জাম্প করলে আরও উপরে উঠবে, কিন্তু আপনি যদি ওই টাইমিংটা পারফেক্ট একই সময় করতে পারেন, সিমুলটেনাসলি একই সাথে, সেও জাম্প করছে আপনিও জাম্প করছেন। ও যখন আগে জাম্প করেছে তারপরে কিন্তু গ্যাব্রিয়েল যখন ওঠার চেষ্টা করছিল, অ্যাকচুয়ালি গ্যাব্রিয়েল আর তার হাতের এই প্রেশারের কারণে কিন্তু আর উঠতে পারে না, কারণ অলরেডি কিন্তু সে টেক অফ করেছে। সো এই যে ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো খুব কস্টলি হয়ে যায়। দ্বিতীয় গোলটা দেখবো এখন আমরা। পস, এখন আপনি এইখানে দেখেন আপনার প্রায়োরিটি এবং প্রিন্সিপালকে। এখানে হচ্ছে 4 ব্যাকস, ইজ দেয়ার এনি প্লেয়ার? এখানে কোনো প্লেয়ার নেই, এবং তার কাছাকাছি তো কেউ নেই হালান্ডের কাছে। তাহলে প্রায়োরিটিটা কি ছিল এখানে? 2 সেন্ট্রাল ব্যাকের, বিকজ ইউ হ্যাভ টু রেড দ্য গেম অলসো। এখানে প্রেস করার সুযোগ ছিল না, অফকোর্স কোনো প্রেশার নেই এখানে, অ্যান্ড হি ইজ গেটিং মাচ মোর টাইম। সে কন্ট্রোল করেছে, দেন সে স্ট্রাইক মনে হলো করেছে। যেন প্র্যাকটিসে খেলছে এইভাবে। এইখানে এই যে সেন্ট্রাল ব্যাক, বোথ দ্য সেন্ট্রাল ব্যাকস, দে হ্যাভ টু রিড দ্য গেম অ্যাকচুয়ালি অ্যান্ড কুইকলি। তার ওখানে ক্লোজ ডাউন করা উচিত ছিল, এবং সে একটু দেরি করার কারণে কিন্তু, এবং সে কত সময় পেয়েছে, সে বলটা রিসিভ করেছে, দেন সে নক করেছে। তো এগুলি হচ্ছে যে ডিফারেন্স তৈরি করে। কিন্তু বাট আমি বলবো যে খেলার মোমেন্টামটা তখনই নষ্ট হয়েছে যখন আপনি পেনাল্টিটা মিস করেছেন, এবং যখন 0-0 ছিল, এনরিকে মাঠে এসেছিল, এবং মাঠে আসার সঙ্গে সঙ্গে একটা ভার্টিক্যাল পাস পেয়েছিল, এটাকে আমরা ইনসাইসিভ পাস বলি অ্যাকচুয়ালি, ডিফেন্স ক্রিয়েটিং পাস, এবং ওই পাসটা সে 1v1 উইথ দ্য গোলকিপার, এবং দ্যাট শুড হ্যাভ বিন স্কোর। আপনি তখনও যদি গোল করতে পারতেন। ফিনিশিং এ খুব দুর্বলতা দেখা গেল ব্রাজিলে, কারণ এই লেভেলে যখন এই ধরনের একটা টাফ অপোনেন্টের সঙ্গে, তাও সেটা আবার রাউন্ড অফ 16-এর ম্যাচ, এই ভুল করার সুযোগ নেই। ফিরবো আবারও আপনার কাছে মিন্টু ভাই, তবে তার আগে কণা ফিরছি আপনার কাছে। আমাদের সঙ্গে আজকে আমাদের ফ্যান জোন আছে, এবং আমাদের সঙ্গে স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হাবিবুর রহমান আছেন, এবং তার পাশে যারা ফ্যান জোন আছেন তাদের সাথে একটু পরিচিত হই। আপনাদের নামগুলো একটু জানি। আমি মোহাম্মদ মাহাদিজ্জামান চৌধুরী, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। আমার নাম মোহাম্মদ ইমন হোসাইন, আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি। আমি মোহাম্মদ হাসিব ইসলাম, আমি হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট এবার ভার্সিটি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতেই হাবিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, কারণ আমি দেখছিলাম যে এই ম্যাচ নিয়ে গতকাল, মানে যেই ম্যাচটা নরওয়ে এবং ব্রাজিল, আপনার একটা প্রেডিকশন দেখলাম, এবং যেখানে আপনি বলছিলেন যে স্পষ্ট ব্রাজিল এই রাউন্ডে বাদ পড়ে যাবে। কিভাবে এত ভালো প্রেডিকশন করলেন? নাকি ঘানার তান্ত্রিকের মতো আপনার কাছেও কোনো পাউডার টাউডার ছিল যেটা দিয়ে আপনি আসলে এই জায়গাটা নিশ্চিত করেছেন? না, আসলে আমি এই প্রেডিকশনটা ওয়ার্ল্ড কাপ শুরুর 3 দিন আগে করছিলাম। আমি সেই প্রেডিকশনটাতেই হচ্ছে স্ট্যান্ড ছিলাম এই পর্যন্ত, কারণ আমি যতটুকু ব্রাজিলকে দেখছি বা তাদের গেম রিড করছি, ব্রাজিলের একটা জায়গায় ল্যাকিংস পাইছি, দ্যাট ওয়াজ মিডফিল্ড। ব্রাজিল মিডফিল্ড ক্যাপাবল এনাফ ছিল না। 2 জন মিডফিল্ডার নিয়ে খেলা হতো, ব্রুনো গুইমেরেস, ক্যাসিমেরো, মানে ডাবল পিভট। তো ব্রাজিলের যে সিস্টেম উইং দিয়ে যাওয়া, এখানে ডাবল পিভটই ঠিক আছে, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে ক্যাসিমেরোর বয়স হয়ে গেছে, এই একটা দুর্বলতা। ক্যাসিমিরো আর আগের ক্যাসিমিরো নয়। আবার ক্যাসিমিরোর যে পার্টনার, সে ক্যাসিমিরোর গেমটা রিড করতে পারছিল না। একসময় ক্যাসিমিরোর পার্টনার ছিল কে? টনি ক্রুস। তারপরে ক্যাসিমিরোর পার্টনার ছিল লুকা মদ্রিচ, এবং ক্যাসিমিরোকে ডিফেন্স থেকে হেল্প করতো সার্জিও রামোস। তো ওই জায়গার ক্যাসিমিরো এখান থেকে ডিফেন্সিভ যে হেল্পটা, এটা পাচ্ছিল না। তা আমি দেখছি ব্রাজিল টিম ক্যাসিমিরোকে সবসময় অ্যাটাকে পুশ করছে, কারণ তার হেডিং অ্যাবিলিটি ভালো এবং অ্যাটাকিং অ্যাট্রিবিউটস ভালো। তো এই যে ক্যাসিমিরো অ্যাটাকে পুশ হচ্ছে, পিছন দিক দিয়ে গার্ডটা হচ্ছে না, কারণ বুইনো গুইমেরেজও অ্যাটাক মাইন্ডেড প্লেয়ার। ক্যাসিমিরোর কাজটা হবে ডিফেন্সিভ মিডফিল্ডার, একদম পিওর ডেস্ট্রয়ার রোলটা প্লে করা। কিন্তু সেই রোলে দিয়ে যখন তাকে অ্যাডভান্স রোলে দেন, তখন আপনি মিডে ইয়ার্ড স্পেস দিয়ে দিচ্ছেন। আর এই জিনিসটাই মানে নরওয়ে এক্সপ্লোর করবে, এটা আমি আগেই ভাবছিলাম, কারণ নরওয়ে মিড স্পেসগুলো অ্যাটাক করে। বিটুইন দ্য লাইন বল ক্যারিয়ার আছে ওডেগার্ড, এবং ওডেগার্ড কিন্তু সুইফটলি বল ক্যারি করছে। আবার আমি বলছিলাম যে ব্রাজিলকে এরিয়ালি টার্গেট করা হবে, হল্যান্ড অর সরলদ বল হোল্ড করবে, সেকেন্ডারি স্ট্রাইকাররা আসবে, তখন মিড থেকে সেকেন্ড বলগুলো কালেক্ট করে ঢুকবে। এইভাবে 3 বার ঢুকছে ওডেগার্ড, এবং সে শটও নিছে। অ্যালিসন ওয়াজ গুড, মানে অ্যালিসনের কোনো দোষই দেওয়া যাবে না এই ম্যাচটাতে।
মানে সে সবসময় ব্রাজিলকে গেমে টিকায় রাখছে। দেন আমি এটা জানতাম যে নরওয়ে ব্রাজিলকে এরিয়ালি হিট করবে, আর এরিয়াল ডিফেন্সের ক্ষেত্রে ব্রাজিলের একটা অবহেলা আছে, মানে ক্রসগুলো ডিফেন্ড করার ক্ষেত্রে ফুল ব্যাকগুলো কমিট করে না। আর ব্রাজিলে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে উইকেস্ট পজিশন ছিল ফুল ব্যাক, আর এই জায়গাটার ধরেই আমি প্রেডিক্ট করছিলাম যে ব্রাজিল উইল লুজ দিস গেম। এবং ফুল ব্যাকরা যখন চার্জ করেনি, যখন ওই যে এই শেল্ডার অফ ক্রস করছিল, একজন ফুল ব্যাকও কিন্তু তার জোনটা ব্লক করেনি। দিতে পারেনি এবং পাকেতা ছিল না, সেটারও নিশ্চয়ই একটা অভাব নিশ্চয়ই একটা ব্রাজিল প্রশ্ন বোধ করেছে। বারবার ঘুরে ফিরে আসছে যে নেইমারকে আরো আগে নামালে কোনো ফলাফল ভিন্ন হওয়ার সুযোগ ছিল কিনা। নেইমার যদি ফিট হয়, ধরেন আমি লেটসে যদি ব্রাজিল ম্যানেজার হইতাম, নেইমার যদি ফিট হয়, নেইমার হচ্ছে এক ধরনের লাক্সারি আমার কাছে থাকা, মানে ফিট নেইমার থাকা হলো একটা লাক্সারির ব্যাপার। হি ইজ এ প্লে মেকার। তো এখন ধরেন আমার কাছে নেইমার আছে, নেইমার ফিট, জাপান ম্যাচে সুযোগ পেয়েছি, আমি ট্রাই করিনি, টিমের সাথে কম্বিনেশনটা গড়ে ওঠেনি। এই ম্যাচটাতেও নেইমারকে অনেক পরে আনা হয়েছে, যখনও নরওয়েকে ভাঙা পসিবল হয়নি। এর আগে অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে, ফিনিশ হয়নি। তো নেইমার যদি এক্সট্রা আরও 10 মিনিটস আগে বা 20 মিনিটস আগে আসতে পারে, তাহলে নেইমার আরও বেশি সাপ্লাই করতো। নরওয়ে কিন্তু একটা পর্যায় পর্যন্ত নিজেদের খোলস ছেড়ে বেরই হয় নাই। তাদের প্ল্যানই ছিল 70-80 মিনিটের দিকে যখন ব্রাজিল কিছুটা টায়ার্ড লেগে যাবে, তখন সারপ্রাইজ ক্রসগুলো দেয়া, এবং সারপ্রাইজ ক্রস শুরুই হয়েছে 65 মিনিটের পর থেকে, এবং 78 মিনিটের ওই ক্রসটা থেকেই প্রথমে আমি হচ্ছে গিয়ে মানে সন্ধ্যার দিকে একটা পোস্টে বলছিলাম যে হল্যান্ড হেডে গোল করবে। এটা ছিল ওই যে ফুলব্যাকরা যে কমিট করে না, তার মানে প্রচুর ক্রস কনসিভ করবে ব্রাজিল। এবং সেই জায়গাটাতেই হয়তো এবং শেষ পর্যন্ত- সেকেন্ড গোলটাও গ্রাউন্ডেড ক্রসই ছিল, এবং হল্যান্ডকে আমরা এই বিষয়ে আরো চার্জ অনেক করা হয়নি। কথা বলবো। হাবিবুর রহমান আমাদের সঙ্গে আছেন। নেইমারের কথা আসলে হচ্ছিল মঞ্জুর, এবং নেইমার হচ্ছে মানুষের কাছে আবেগের নাম, ভালোবাসার নাম, এবং আজকে যদিও জালে তিনি বল ঢুকিয়েছেন, কিন্তু ফাইনালি আসলে বিদায় নিতে হলো খুব একটা ইমোশনাল জায়গা থেকে। নেইমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার জানি না ক্লাবের ক্যারিয়ার আর কতদিন চলবে, তার প্রতি ভালোবাসা জানিয়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। সঙ্গেই থাকুন দর্শক। আবারও স্বাগত জানাচ্ছি আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। আমাদের একজন ব্রাজিল ফ্যান আছেন আমাদের সঙ্গে, যেহেতু গতকাল ব্রাজিল বিদায় নিচ্ছে। আমরা একটু জানতে চাই কেমন কাটলো খেলা দেখে, কেমন মনে হলো, আর বন্ধু বান্ধবরা কি অনেক বেশি ট্রোল করছে, ফোন টোন বন্ধ করে রেখেছেন কিনা? ম্যাচ দেখার পরে এটা হচ্ছে অনেকটাই ভেঙে পড়ছিলাম। দেন বিশ্বাস করতে পারতেছি না যে ব্রাজিল এভাবে হেরে গেছে। খেলার পরে হচ্ছে এফবিতে ঢুকলাম, একটু চেক দিলাম, দেন হচ্ছে আমার ফোন হ্যাং করছে, মানে মেসেজ কল, মানে ফোনে কল দিতেছে, আমি হচ্ছে ডাটা অফ করে দিছি, দেন হচ্ছে সিমে কল দিতেছে, বারবার কল দিতেছে, রাত তখন 4টা বাজে। আচ্ছা, ব্যাপারটা কি এরকম যে মানে আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনার সমর্থকরা যত না খুশি হয়, ব্রাজিল হারলে কি তার চেয়ে বেশি খুশি হয়? হ্যাঁ, এটা কালকে মনে হয়েছে আমার কাছে। যে কেন, কালকে ব্যাপারটা কি? না, রোনালদো ডিবেট না, তারা মনে করতেছে হচ্ছে ব্রাজিল হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ, মানে ওয়ার্ল্ড কাপের ভিতর খেলা পড়ুক আর না পড়ুক, ওয়ার্ল্ড কাপের ভিতর প্রতিপক্ষ ব্রাজিল সবচেয়ে বড় প্রতিপক্ষ, মানে ব্রাজিল ঠকলে ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে, মানে ওয়ার্ল্ড কাপ কালকে জিতে গেছে আর্জেন্টিনা। আচ্ছা, ফ্রান্সের জার্সি পরা ফ্যান খুব হাসছেন, আমরা একটু জানতে চাই এই জার্সি কি মানে আগে কি অন্য কোনো ব্রাজিল টাজিলের জার্সি ছিল, মানে চেঞ্জ করে এখন কিন্তু অন্য দলের জার্সি টার্সি নেওয়া হলো কিনা? আসলে কালকে আমি একলাই মহাসিন হলে খেলা দেখছিলাম আর্জেন্টিনার জার্সি পরা। আমি যেহেতু আর্জেন্টিনা সাপোর্টার, আর সেকেন্ড টিম ফ্রান্সের জার্সি ব্যাকআপ হিসেবে, যদি আবার আর্জেন্টিনার সেম অবস্থা হয় নাকি? সেকেন্ড টিম হিসেবে না, আমি এজ আ বার্সা ফ্যান, তো আমি স্পেনের সাপোর্ট করি। কিন্তু কথা হচ্ছে কালকে যখন অফসাইডে নরওয়ে গোল দিছে, তখন আমি লাভ দিছি ফার্স্টে। আপনি যেভাবে হারছেন গতকালকে, তো আমার মনে হচ্ছে যে আপনি এভাবে খেপিয়েছেন সবাইকে। হ্যাঁ আসলে, কারণ আমার আশেপাশে সবাই ব্রাজিল ছিল, আমি লাভ দিছি, তো এখন অফসাইড দিয়ে দিছি। আমি পরে বলে আল্লাহ, যদি 90 মিনিট পর যদি নরওয়ে হেরে যায়, আমি এখান থেকে যাবো কিভাবে, আমি ওই চিন্তায় আসছিলাম। কারণ আমার সব আশেপাশে সব আসছে আপনার ব্রাজিলের সাপোর্টার, আর খালি আর্জেন্টিনা 2-3 জন আছে আর আমি। আর ইভেন আমি আর নরওয়ে জার্সি খুঁজছিলাম যে নরওয়ে জার্সি কই, তো মানুষজন তো আমার দেখছে, কারণ আমি তাদের সাথে মজা নিতেছি, সবাই কানতেছে দিক দিয়ে প্রথম গোলটা খাওয়ার পর, তারা চিন্তায় পড়ে গেছে হ্যাঁ কি হবে। তো এর জন্য আর কি, আর আমি যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করি মানে ছোটবেলা থেকে আর কি, আর যেহেতু বার্সা ফ্যান মানে, তো এর জন্য স্পেন সাপোর্ট করি। কিন্তু এই কথাটা কি ঠিক যে ব্রাজিল যদি হারে তাহলে মানে কাপ জেতার মতো আনন্দ পায় আর্জেন্টাইন ফ্যানরা? আসলে এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা। কিন্তু যেহেতু বাংলাদেশের বিশ্বকাপের প্রেক্ষাপটে
আর্জেন্টিনা এবং ব্রাজিলকে চিরপ্রতিদ্বন্দ্বী ধরা হয়, কারণ দুটি ল্যাটিন আমেরিকা থেকে এখানে প্রতিনিধিত্ব করে। আর আমাদের ভারতবর্ষে যদি আমরা সাউথ এশিয়ার কন্টেন্টে দেখি, তাহলে আমাদের এই ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যান বেশি হওয়ার কারণ যে উপনিবেশিক শাসন ব্যবস্থা ছিল, এটার কারণে কিন্তু স্বাভাবিকভাবেই যে ফ্রান্স, স্পেন বা পর্তুগাল যে টিমগুলো আছে, তারা যে পাওয়ার ফুটবল খেলছে, এর এগেনস্টে যে কিন্তু আমাদের এই আমাদের সাবকন্টিনেন্টের মানুষজন কিন্তু ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করে। এবং আপনি যদি সব ক্ষেত্রেই দেখেন, মানুষ কিন্তু বাইনারি চয়েস করতে পছন্দ করে, সেটা আওয়ামী লীগ বিএনপি হোক বা ডেমোক্রেটিক রিপাবলিকান হোক, এখানেও সেম আর্জেন্টিনা ব্রাজিল। সেই জায়গা থেকে বাংলাদেশের আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান বেস বেশি, এবং স্বাভাবিকভাবেই একটা আমার যখন রাইভালিটি থাকবে, তখন একটা দল হারলে আর একটা দল খুশি হবে, এটাই স্বাভাবিক, এটাই স্পোর্টসের নিয়ম আসলে। আমরা আরো কথা বলবো মঞ্জুর, আমাদের অনলাইনের যারা দর্শক আছেন তাদের জন্য আসলে অনলাইন কুইজটা আমরা দিয়ে দিতে চাই। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, পর্তুগালের প্রথম গোল্ডেন বুট জয়ী ফুটবলার কে? আপনাদের জন্য অপশন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস ফিগো, ইউসেবিও নাকি নানি। আপনার উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন facebook.com/sports24team এই ঠিকানায়, এবং সঠিক উত্তরদাতা যিনি তিনি পেয়ে যাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং গতকালকের অনলাইন কুইজ বিজয়ীর যদি নাম বলি, তাহলে তিনি হচ্ছেন নোয়াখালী থেকে নাফিজ। আপনাকে অভিনন্দন। চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। হাবিব ভাই, আপনার কাছে প্রশ্ন, সেটা মিন্টু ভাইয়ের কাছেও আসবো খানিকক্ষণ। শেষ মুহূর্তে এসে বিশ্বকাপের সাথে ডোনাল্ড ট্রাম্পের নামটা খুব জড়িয়ে গেল, এবং এখন ইংল্যান্ডের কোচ বলছেন যে তিনিও একটা আবেদন করবেন নাকি ডোনাল্ড ট্রাম্পের কাছে লাল কার্ডটা কোনোভাবে উঠিয়ে নেওয়া যায়। নিয়ারলি 3 থেকে 4 দিন আগে বলছিলাম যে আমি চাই যুক্তরাষ্ট্র তাড়াতাড়ি হেরে যাক ওয়ার্ল্ড কাপে, কারণ যুক্তরাষ্ট্র যদি সামনের দিকে প্রোগ্রেস করে যায়, তাহলে হচ্ছে ট্রাম্প কিন্তু যে কোনো জিনিসে একটু নিজের নাকটুকু প্রবেশ করায় দিতে খুব পছন্দ করে। এখন ধরেন ওয়ার্ল্ড কাপের স্টেজে ফিফা তো এমনিতেই মাঠের বাইরে অনেক দুর্নীতির থাকলেও মাঠটা ক্লিয়ার থাকে। এখন ব্যাপারটা হচ্ছে ফুটবলে আমি আসলে এরকম সিস্টেম আগে কোথাও দেখি নাই। কোনো প্লেয়ার সরাসরি রেড কার্ড খাওয়ার পরে তার রেড কার্ড সাসপেনশন উঠে গেছে, এবং ফিফা সেটা উঠায় নিছে নিজের থেকে। আমি জানি না, রেড কার্ড সাসপেনশনের বিরুদ্ধে অনেক সময় অ্যাপিল করা হয় যদি রেড কার্ডটা না হয়। রেড কার্ড হয়েছে কিন্তু সাসপেনশনটা উঠাই নেওয়া হয়েছে। এটা আসলে হোস্টকে কি এক্সট্রা সুবিধা দেওয়া হলো নাকি? এখন এই ধরনের সিচুয়েশন সামনে আমরা আরো পড়তে পারি, যদি ইউএসএ বেলজিয়ামকে হারিয়ে আরেকটু সামনে আসে, দেন আরেকটু প্রবলেমে পড়তে পারে ফুটবল বিশ্ব, কারণ ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করে আসলে। এই প্রসঙ্গে মিন্টু ভাই আপনার কাছে আসতে চাই। দর্শকের নিশ্চয়ই ইতিহাসটা জানা আছে, এক সময়ে বেনিতো মুসোলিনি যখন ফ্যাসিজমের উত্থান ঘটছে, তখন রেফারির সাথে তার একটা ছবি, তখন তো আর ভাইরাল হয় না, পত্রিকার প্রথম পাতায় এসেছিল। এই সাম্প্রতিক সময় ফিফার ইতিহাসে এই ধরনের নগ্ন হস্তক্ষেপ একজন রাজনৈতিক নেতার দেখেছেন কিনা, বা ক্রীড়ার ইতিহাসে আসলে একজন দেশের প্রেসিডেন্ট বলছেন এবং সেই দেশের পক্ষে একটা সিদ্ধান্ত নিচ্ছে সেই ক্রীড়া সংস্থা, এরকম কি হয়েছে? না, এটা তো টোটালি একদম আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি। মানে অলরেডি এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন এবং ইউএফএ অলসো, যে এটা তো পাড়া মহল্লার কোনো খেলা না আসলে, ওয়ার্ল্ড কাপ। সো ওয়ার্ল্ড কাপের এই লেভেলে যে একটা সিদ্ধান্ত রেড কার্ডের, এবং সেটা বাতিল হয়ে যায় এবং সেই প্লেয়ার আবার এলিজিবল হচ্ছে টু প্লে নেক্সট ম্যাচ, মানে এটা আনবিলিভেবল, অ্যাবসোলুটলি মানে রাবিশ হোয়াট আই ক্যান সে ইউনো। কারণ এগুলি আসলে সত্যিকার অর্থে এতদিন হয়তো ভাবা হতো যে ফিফা একটা অটোনোমাস বডি এবং ওইখানে কারো কোনো ইন্টারফিয়ারেন্স থাকে না, কিন্তু এখন তো সেগুলি আসলে মনে হচ্ছে যে যে বিশ্বাসটা ছিল আসলে সেটা তো আসলে সত্যি না। অলরেডি ইউএফএ যে ভাষায় অ্যাকচুয়ালি এটার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে, সেটা তো আলটিমেটলি মানে এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে থাকবে, মানে ভবিষ্যতে ডেফিনেটলি এটা এক্সাম্পল হিসাবে আসবে। এবং অনেকের ক্ষেত্রেই তো বেশ বিমাতা সুলভ আচরণের অভিযোগ এই খেলা আছে ইরানকে কেন্দ্র করে। অ্যাবসলিউটলি, ইরানের সঙ্গে যেটা করা হয়েছে, আপনি তো পলিটিক্সের সঙ্গে এখানে এটাকে মিলাতে পারবেন না। ইউ আর দ্য হোস্ট কান্ট্রি, ওকে, অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশন প্রত্যেকটা পার্টিসিপেটিং কান্ট্রি এটা আপনাকে এনশিওর করতে হবে যে সবাই যেমন ইকুয়াল সুযোগ পাচ্ছে, প্রত্যেকে সেটা পাবে। কিন্তু ইরান কি সেটা পেয়েছিল? অ্যাকচুয়ালি ইরান ইউএসএতে খেলছে, সে থাকছে হচ্ছে মেক্সিকোতে, সেখান থেকে ফ্লাই করে তাকে আসতে হয়, এবং খেলার পরে ইমিডিয়েট উইদিন 2 আওয়ার্সের মধ্যে তাকে আবার সেখান থেকে চলে যেতে হয়। তো এগুলো কি তাইলে অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানে একটা জিনিস ডেফিনেটলি ফিফা অ্যাকচুয়ালি তাদেরও কিছু করার নেই, কারণ এখন হচ্ছে যে যার ক্ষমতা আছে, শক্তি আছে,
সে যেভাবে চাইবে সেভাবেই তো হবে, কারণ আমরা তো অনেকগুলো জিনিস মানে রিসেন্ট পাস্টে দেখেছি। ধরেন কোনো একটা দেশের প্রেসিডেন্টকে আপনি হাত পা বেঁধে নিয়ে আসতেছেন, সো এগুলি তো নর্মাল, এখন এটা স্পোর্টসের মধ্যে চলে এসেছে আলটিমেটলি। সো একটা জিনিস হচ্ছে যে এটা খুব মানে অ্যালার্মিং অনেস্টলি স্পিকিং। আমি জানি না বেলজিয়াম অ্যাকচুয়ালি হাউ দে উইল প্লে দিস ম্যাচ, ওকে। ইভেন এটা যে আরও এরকম ঘটনা ঘটবে না এই ওয়ার্ল্ড কাপে, সেটার তো কোনো মার্কিন নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্র যদি আরো এগোয় কোনোভাবে, যদি বেলজিয়ামকে Absolutely. হারাতে পারে, হয়তো আরো এই ধরনের কিছু দেখা যেতে পারে। আমরা বড় খেলা সামনে রয়েছে, স্পেন পর্তুগাল, সেই প্রসঙ্গে আসতে চাই। তাদের ফরমেশন নিয়ে খানিকটা শুনবো আপনার কাছ থেকে, এবং তাদের স্ট্র্যাটেজি আসলে কি হতে পারে পাল্টাপাল্টি। এইখানে যেটা হচ্ছে যে মানে স্পেন এবং পর্তুগাল, আমরা যদি দেখি যে এই বিশ্বকাপে যে কটা দল খেলছে সেই দলগুলোর মধ্যে যদি মিডফিল্ডের আমরা কম্পোজিশন দেখি, 4-5টা টিমের মিডফিল্ড হচ্ছে বেস্ট পসিবল মিডফিল্ড, এবং তাদের মধ্যে আজকে 2টা টিমেরই খেলা হচ্ছে, স্পেনের মিডফিল্ড এবং হচ্ছে পর্তুগালের মিডফিল্ড। এখন স্পেন যেটা করে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে পজিশন বেসড স্টাইল অফ প্লে হচ্ছে তাদের মানে ফার্স্ট প্রায়োরিটি। এবং আপনি দেখবেন তারা কিন্তু খুব একটা উইং প্লে করে না। উইং প্লে করলেও তারা কি করে, লো ক্রস করে, অথবা কাটব্যাক করে, এরিয়াল ক্রস কম করে। কেন করে? কারণ তাদের নাম্বার 9 পজিশনে কিন্তু আপনার ফার্নান্দো তোরেস ওই টাইপের কোনো স্ট্রাইকার নেই, কিংবা মোরাতার মতো স্ট্রাইকার নেই। ওয়ারজাবাল হি ইজ দ্য বেস্ট পসিবল নাম্বার 9, বাট আপনি প্রত্যেকটা গোল দেখবেন লাস্ট ম্যাচেও তাদের, এবং গোলগুলো কিন্তু হচ্ছে যে লো ক্রস থেকে গোলগুলো হয়েছে। তো তারা একটা জিনিস করতে চাইবে ডেফিনেটলি, সেখানে রদ্রি, পেদ্রি এবং হচ্ছে আমরা যদি দেখি ড্যানি অলমো, কারণ ড্যানি অলমো এমন প্লেয়ার, আপনি যদি 4-2-3-1 ফরমেশনে খেলেন, হি ক্যান প্লে অ্যাজ এ নাম্বার 10, লিঙ্ক আপ প্লেয়ার হিসেবে। আবার যদি আপনি এটাকে রোটেট করেন পজিশনটা, হোয়েন ইউ আর ইন পজিশন, হোয়েন ইউ ওয়ান্ট টু প্লে আউট ফ্রম দি ব্যাক, রদ্রি সিঙ্গল পিভট এবং পেড্রি কিছুটা পুশ করে উপরে, দেন 4-1-2-3। তাহলে কি হচ্ছে এখানে, ইন বিটুইন দ্য লাইন্স, যখন আপনার অপোজিশন টিম একটা ডিফেন্স করার জন্য বেসিক থিংস হচ্ছে এখন একটা ডিফেন্সিভ ব্লক তৈরি করে, তাহলে সেখানে হাউ মেনি প্লেয়ার্স ইনভলভ ইন দ্যাট ব্লক, মানে এখন দেখা যায় যে অলমোস্ট 10 জন প্লেয়ারই কিন্তু বলের পিছনে আসে, এবং হাউ মেনি ব্যাঙ্ক ইন দ্যাট ব্লক, সেখানে কয়টা ব্যাঙ্ক আছে, মেবি 4 ব্যাকস, 4 মিডফিল্ডার্স, 2 সেন্টার ফরওয়ার্ড, তার মানে 2-3টা ব্যাংকের ব্লক ওইখানে। তাহলে ইন বিটুইন দ্য লাইন আমরা বলি এই 2টা ব্যাংকের মাঝখানে যদি স্পেস থাকে, ডেফিনেটলি সেখানে ক্যাপিটালাইজ করে অলমো অথবা পেদ্রি, এবং ওইখানে বল রিসিভ করার পরে অ্যাকচুয়ালি তারা যায় ইনসিশনে, আইদার লামিন ইয়ামাল আর হচ্ছে অ্যালেক্স বায়ানা। পর্তুগালের প্রসঙ্গে যদি এবং সেম থিংস পর্তুগাল যেটা করে হচ্ছে ভিতিনিয়া এবং জোয়াও নেভেস, এবং তার সঙ্গে এখানে থাকে হচ্ছে ব্রুনো ফার্নান্দেস, লিঙ্ক আপটা করে হচ্ছে নেভেস এবং ভিতিনিয়া। বলটা মিরর ফরমেশনে খেলা হবে দুই দলের, সেম ফরমেশনে, ইয়েস। এখানে মেইন জিনিস হচ্ছে নুনো মেন্দেস এবং হচ্ছে জোয়াও ক্যান্সেলো, এবং আপনি যদি এখানে দেখেন কুকুরেয়া এবং হচ্ছে পেড্রো পোরো, 2টা ফুলব্যাকই, কারণ মিডফিল্ডে যখন এটাকে আমরা বলি হচ্ছে কনসলিডেশন ফেজ অথবা প্রিপারেটরি ফেজ, খেলাটা এখান থেকে প্রোগ্রেস করবে ইনসিশনের জন্য, মানে আপনি অ্যাটাকটা কোন দিকে ইনিশিয়েট করবেন, আইদার লেফট ওয়াইড এরিয়া ও রাইট ওয়াইড এরিয়া। ইন দ্যাট কেস 2টা টিমেরই ওই মেন্টালিটি এবং টেন্ডেন্সি, জোয়াও ক্যান্সেলো এবং নুনো মেন্ডেস ওভারল্যাপ করে ফ্ল্যাঙ্ক থেকে ক্রস আনার চেষ্টা করে, কিন্তু স্পেন কিন্তু ক্রস করে হলো লো ক্রস, যেটা আমি আগেই বলছি, লো ক্রস অর কাটব্যাক হোয়াট এভার ইট ইজ, অথবা কম্বিনেশন করে ভিতরে গিয়ে সেখান থেকে কাটব্যাক আনার চেষ্টা করে। আর যেটা পর্তুগাল করে, তারা কিন্তু এরিয়ালও চায়, এরিয়াল ক্রসটাও করতে চায় বিকজ অফ দ্য রোনালদো। তাহলে এটা স্পেনের চ্যালেঞ্জ হবে এটা, যে প্রতিপক্ষ পর্তুগিজ মিডফিল্ডার স্পেশালি ভিতিনিয়া এবং নেভেস, এরা যখন বল পজিশনটা নিজেদের কাছে নিবে, কোনো অবস্থাতে যাতে তারা সেটা প্রোগ্রেস করতে না পারে ব্রুনো ফার্নান্দেসের কাছে, কারণ ব্রুনো ফার্নান্দেস আলটিমেটলি তখন ফিটটা দিবে হচ্ছে এখানে পেড্রো নেটো অথবা হচ্ছে লিওর জন্য। এবং এটা স্পেনের সবচেয়ে মানে এই গত কয়েকটা ম্যাচে যেটা দেখা গিয়েছে, তারা অলওয়েজ চায় যে পজিশনটা নিজেদের কাছে রাখতে, এবং যত দ্রুত পজিশন রোটেট করবে এবং অপোনেন্টের মিডফিল্ডকে ওই পজিশনের পিছনে দৌড়ানোর জন্য, দে বিকাম টায়ার্ড, সো আলটিমেটলি ব্যাটেলটা হচ্ছে মিডফিল্ডের, কারণ মিডফিল্ডে যখন খেলাটা প্রোগ্রেস করতে চাইবে, তখন অ্যাকচুয়ালি লামিন ইয়ামালকে হাউ নুনো মেন্ডেস উইল ডিল। আর ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে খানিকটা আলাপ বাকি থেকে গেল, আমরা একটা বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই এই আলাপটা করব। দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন আইএস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। আমরা কথা বলছিলাম স্পেন এবং পর্তুগালের ম্যাচ নিয়ে, এবং স্বাভাবিকভাবেই CR7 নিয়ে কথা বলতেই হয়। তার আগে অবশ্য আমরা রেজওয়ানুজ্জামানের কাছে চলে যেতে চাই, সরাসরি আমাদের সাথে আটলান্টা থেকে যোগ দিচ্ছেন। রেজওয়ান, কি অবস্থা? ব্রাজিল বিদায় নিল, বাংলাদেশের অর্ধেক মানুষ বেশ শোকগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কেমন দেখছেন? ব্রাজিল ফ্যানদের সাথে আলাপ করার সুযোগ হয়েছে কিনা কোনো পর্যায়ে?
ধন্যবাদ মঞ্জুর আপনাকে। আমি ব্রাজিল সমর্থকদের সাথে আলাপ করার সুযোগ হয়েছে বেশ কজন, যদিও আটলান্টায় আসলে সেইভাবে বিশ্বকাপের উন্মাদনা নেই। আমরা এসেছি আর্জেন্টিনার জন্যই এই ম্যাচ মাঠে। আগামীকাল কিন্তু আর্জেন্টিনার খেলা এখানকার সময়, সেই অনুযায়ী আমাদের একটু পরে আর্জেন্টিনা দলের প্র্যাকটিস। আমি এসেছি সেই কথাই যাচ্ছি, তার আগে একটু ব্রাজিলের কথা বলি। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া আসলে অর্ধেক শুধু বাংলাদেশের নয়, আসলে পুরো বিশ্বেরই আমার ধারণা একটা বড় অংশের ধাক্কা লেগেছে যারা ব্রাজিল সমর্থক। এবং ব্রাজিল সমর্থক শুধু কিন্তু বাংলাদেশে নয়, সব দেশেই আমরা ব্রাজিলের এই সমর্থক দেখেছি। আর সবচেয়ে বড় কথা যে ব্রাজিল কিন্তু আসলে খুব বেশি ভালো খেলতে পারেনি, এটা হলো সবচেয়ে বড় কথা। ব্রাজিল তাদের অ্যাডভান্টেজগুলো নেওয়ার সুযোগ পেয়েছিল, ব্রাজিলের সামনে সুযোগ এসেছিল, নরওয়ের গোল বাতিল হয়েছিল, পেনাল্টি পেয়েছিল ব্রাজিল, সেই অ্যাডভান্টেজগুলো ব্রাজিল কিন্তু কাজে লাগাতে পারেনি এবং ব্রাজিলের ফুটবলাররা কালকে ভালো খেলেনি। এটা যদি আপনি একদম সমর্থনটাকে একপাশে রেখে বিশ্লেষণ করেন, নিশ্চয়ই সাইফুল বারী টিটু থেকে শুরু করে আমাদের যারা বিশ্লেষক এই আলটিমেট ওয়ার্ল্ড কাপে আসেন, তারা নিশ্চয়ই প্রতিদিনই করছেন, আজকেও করেছেন, তাদের কাছ থেকেও নিশ্চয়ই একই কথাই আপনি শুনতে পাবেন। এবং আর্লিং হল্যান্ডকে আসলে ব্রাজিলের ডিফেন্ডিং এরর এত বেশি ছিল গতকাল, আমার মনে হয় যে এই ম্যাচ আসলে ব্রাজিলের জেতার কথাও নয়, এবং সেটাই হয়েছে। শেষ পর্যন্ত এত ভুল করলে আসলে ম্যাচ জেতা যায় না। সেই শোকটা আসলে ব্রাজিল সমর্থকদের নিতে হবে এবং বইতে হবে আগামী 4 বছর, যেটা ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি। 24 বছর হয়ে গেছে, আরও 4 বছর অর্থাৎ 28 বছর পর্যন্ত এই অপেক্ষা কিন্তু তাদের থাকছে। এবং ইউরোপীয় দলগুলোর কাছেও হারের লজ্জাটা আসলে 6 বিশ্বকাপে তাদের সেটা পোহাতে হচ্ছে। এবং আর্জেন্টিনার কথা একটু বলে শেষ করতে চাই যে আর্জেন্টিনা দল আর কিছুক্ষণ পরে এখানে মিনিট 15 আর্জেন্টিনার প্লেয়াররা কথা বলবেন। আর্জেন্টিনা মিনিট 15 সংবাদ সম্মেলন করবে, ওপেন সেকশন, প্লেয়াররা কথা বলবেন। তারপরে 15 মিনিট সাংবাদিকদের জন্য প্র্যাকটিসের সুযোগ আছে। এটা একটা আটলান্টার একটু বাইরে কেনেসি ইউনিভার্সিটির মধ্যে, ইউনিভার্সিটি ফিল্ডের মধ্যে তারা প্র্যাকটিসটা করবে এবং সেই প্র্যাকটিসের পরে আসলে সংবাদ সম্মেলন বিকালে হবে এখানকার সময়, তখন হয়তো বা জানা যাবে। এবং গতকাল রাতে কিন্তু আটলান্টায় আর্জেন্টিনা দল এসে পৌঁছেছে এবং তাদের ফ্লাইট ডিলে ছিল, বিমান আসতে অনেক দেরি হয়েছে এবং শেষ কারণে গভীর রাতের দিকেই তারা কিন্তু এসে পৌঁছেছে এই আটলান্টায় মায়ামি থেকে। আর আটলান্টার আবহাওয়ার কথা বলি যে এখন প্রচণ্ড গরম, কিন্তু আবার একটা সময় প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি হয়, যদিও স্টেডিয়াম হলো ইনডোর, যে কারণে একটু গরম থেকে মুক্তি মিলবে প্লেয়ারদের। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে। মিঠু ভাই, আমরা আসতে চাচ্ছিলাম CR7 এর প্রসঙ্গে। না, আপনি যদি ধরেন একটু মেমোরাইজ করি আমরা যে 2018 ওয়ার্ল্ড কাপে এই স্পেনের বিরুদ্ধে অ্যাকচুয়ালি ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক ছিল, হ্যাঁ, এবং অসাধারণ হ্যাটট্রিক ছিল। তো এখন ডেফিনেটলি তার বয়স হয়েছে এবং মানে গত রাতে যদি আমরা দেখি নেইমার একটা ওয়ার্ল্ড স্টার, তার শেষ বিশ্বকাপ ম্যাচ সে খেলে ফেলেছে। এবং আজকে স্পেনের সঙ্গে ম্যাচ, আজকে যদি পর্তুগাল হারে ডেফিনেটলি এটাও হয়ে যাবে হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ ম্যাচ। তবে আমার ধারণা যে এই ম্যাচটা অনেক ক্লোজ ম্যাচ হবে এবং এখানে অফকোর্স আমি যেটা বললাম যে মিডফিল্ড কন্ট্রোল এবং টেম্পো অফ দ্য গেম কন্ট্রোল করা, এটা হবে মেইন চ্যালেঞ্জ ফর বোথ দ্য টিমস। এবং আমি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলবো, যদি অ্যাকচুয়ালি ওই পজিশনে এখন সে খুব একটা বেশি রানিং করতে পারে না, কিন্তু রানিং করা সম্ভবও না অ্যাকচুয়ালি, এটা আপনাকে মানতে হবে। এটা হচ্ছে যে বয়সের সঙ্গে সঙ্গে একটা মানুষের বা একটা স্পোর্টসম্যানের কার্ডিওভাস্কুলার সিস্টেম আপনাকে ওই সাপোর্টটা দিবে না অ্যাকচুয়ালি। ওইখানে যদি আমরা যেটা বললাম যে নুনো মেন্ডেস কিংবা জোয়াও ক্যান্সেলো অ্যান্ড ইভেনচুয়ালি যদি আমরা বলি পেড্রো নেটো কিংবা জোয়াও ফেলিক্স পরেও আসতে পারে, তারা যদি উইং এক্সপ্লয়েট করে ভিতরে ক্রস আনতে পারে, লো ক্রস অথবা দেন ডেফিনেটলি ক্রিস্টিয়ানো রোনালদো ইজ ডেঞ্জারাস। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর এই জিনিসগুলো হ্যান্ডেল করাটাই হবে দুই স্প্যানিশ সেন্ট্রাল ব্যাকের জন্য বড় চ্যালেঞ্জ। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ওই পাশে কর্নার কাছে ফিরে যাব। হাবিব ভাইয়েরও নিশ্চয়ই আরো কিছু বিশ্লেষণ যোগ করার আছে। আরো কিছু বিশ্লেষণ আমরা জানতে চাই হাবিব ভাইয়ের কাছ থেকে। তবে তার আগে আমাদের সেটের দর্শকদের জন্য নিয়মিত কুইজ থাকে, সেই কুইজ থাকবে আপনাদের জন্য, আমাদের ফ্যান জোন যারা আছে হাবিব ভাই বাদে। আমি প্রশ্ন করি, আপনারা যদি প্রশ্নের আমি অপশনগুলো দেবার আগে উত্তর বলতে পারেন তাহলে হাত তুলবেন। প্রশ্নটি হচ্ছে, স্পেনের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড কার? আমি অপশনগুলো বলছি, ইকার ক্যাসিয়াস এবং সার্জিও বুস্কেটস, সার্জিও রামোস আর জাভি হার্নান্দেজ। কে হতে পারে? ইকার ক্যাসিয়াস। আমরা অন্য কারো কাছ থেকে শুনতে চাই। ইকার ক্যাসিয়াস, সার্জিও বুস্কেটস, সার্জিও রামোস, জাভি হার্নান্দেজ। সার্জিও রামোস।
হ্যাঁ, আমাদের ব্রাজিল যে সমর্থক তিনি সঠিক উত্তর দিয়েছেন। আপনাকে অভিনন্দন এবং আপনার জন্য একটা বিশেষ উপহার থাকছে চ্যানেল 24 এর পক্ষ থেকে। ব্রাজিল ফ্যানের কাছে একটু যাই, আসলে একটা ইমোশনাল দিন আপনার জন্য। যদিও আসলে একটা প্রশ্ন করতে হয়, ব্রাজিল তো নেই আসলে এখন, তাহলে আপনারা কোথায় গিয়ে এখন আশ্রয় নিচ্ছেন? বা কেউ বলছে আপনারা হয়তো মিশর, কলম্বো কিংবা স্পেন হয়ে ঘুরে ফিরে বেড়াবেন। আপনাদের আসলে পরবর্তী লক্ষ্য কি? না, পরবর্তী লক্ষ্য হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ আমি এর আগেও দেখেছি, সামনেও দেখব। মানে ওর ওভাবে কারো যে টিম ভালো খেলবো ওই টিমকে সাপোর্ট করব। তো সেটা হোক পর্তুগাল, সেটা হোক ফ্রান্স, না আর্জেন্টিনা ভালো খেলে আর্জেন্টিনা সাপোর্ট করবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমি আর্জেন্টিনার ফ্যান যিনি স্পেনের জার্সি পরা, আপনার কাছে একটু জানতে চাই, আজকের ম্যাচে তো ব্রাজিল হারলো নরওয়ের কাছে, এটা যদি সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনার সাথে হারতো, সেটা কি আপনাদের বেশি ভালো লাগতো, নাকি এখনই হেরে গেছে সেটাতেই খুব খুশি আপনারা? না, আসলে যদি আর্জেন্টিনা ব্রাজিল খেলা হইতো তাহলে এই জেনারেশনটা মানে তাকায় ছিল যে আর্জেন্টিনা ব্রাজিল একটা দ্বৈরথ দেখা যাবে। বিষয়টা উল্টোও হতে পারতো হয়তো বা, কারণ সবসময় বলা হচ্ছে আপনারা সহজ প্রতিপক্ষ পাচ্ছেন, যার কারণে জিতে আমরা আসছেন তো এই কমিউনিটি পর্যন্ত। মানে আমরা ফিফা কিনে ফেলছি তো। আমরা আর্জেন্টিনার ফ্যানের কাছে শুনতে চাই, আপনারা কি যে একটা অভিযোগ করা হয় আপনারা সহজ প্রতিপক্ষ পাচ্ছেন, আসলে কি তাই? এটা আসলে সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। আপনি যদি দেখেন আমাদের এই রাউন্ড অফ 16-এ ব্রাজিলের প্রতিপক্ষ ছিল নরওয়ে, আর আর্জেন্টিনার প্রতিপক্ষ কিন্তু মিশর। আপনি যদি র্যাঙ্কিং দেখেন তাহলে এদের র্যাঙ্কিং কিন্তু খুব বেশি মানে একদমই কাছাকাছি আর কি। এটা একদম ফুল ভিত্তিহীন কথা। আর তাদের যে এখন মেইন বিষয়টা হয়েছে, গতকাল ব্রাজিল হেরে যাওয়ার পরে তারা অল্প শোকে কাতর হয়ে আছে। আজকে আমি স্পেন এবং পর্তুগাল ম্যাচে তারা পর্তুগালের বিদায়ের মাধ্যমে কাতর হয়ে একদম পড়ে যাবে, পাথর হয়ে যাবে। আপনার কথা যদিও ব্রাজিল ফ্যান আমার মনে হয় একমত না। আমরা হাবিব ভাইয়ের কাছে একটু আসতে চাই। হাবিব ভাই, আপনার প্রেডিকশনগুলো মিলে যাচ্ছে, যার কারণে যে হাই ভোল্টেজ ম্যাচ আজ রাতে আছে পর্তুগাল এবং স্পেনের, কি মনে হচ্ছে কেমন হবে? প্রতিদিন তো মিলবে না, তারপরও আমার হচ্ছে একটা কনফিডেন্ট কাজ করছে যে 4-1 স্পেন। আচ্ছা, স্পেন এতটা ব্যবধান কেন, কি কারণ মনে হচ্ছে? পর্তুগাল বাঁচা মরার ম্যাচ, তো এই কারণে আমার মনে হচ্ছে যে এটা তো পর্তুগাল ফাইট করবে, কিন্তু পকেট স্পেস অফার করবে অনেক বেশি। তো লামিন ইয়ামাল সহ স্পেন টিম ওই পকেট স্পেসগুলো অনেক বেশি অ্যাটাক করবে। দেখা যাচ্ছে যে যদি ফার্স্ট হাফে 2 গোল হয়ে যায় স্পেনের, তাহলে 4 গোল হবে। আর যদি স্পেন খায় তাহলে লো ব্লকে 1 নিলে গেম শেষ হয়ে যাবে, বা 2 নিলে পর্তুগালও জিতে যেতে পারে। রোনালদোর আসলে 1 লাস্ট পুশ বাকি, সেটা আজকে যদি এসে যায় তাহলে স্পেনের বিদায়। আর যদি স্পেনের মতো খেলতে পারে, পকেট স্পেস অপারেট করে মিডফিল্ডটা ডমিনেট করতে পারে, তাহলে হচ্ছে লামিন ইয়ামাল শাইন করবে। আর কমিটিভ টিম তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র, এটা বোধহয় নির্দ্বিধায় বলা এখন যায়। তাদের খেলায় কি হবে? ওদের বেলজিয়াম ভালো একটা কামব্যাক দিয়েছে সেনেগালের সাথে, কিন্তু বেলজিয়াম ওয়েল কানেক্টেড না, বাট তাদের বুইং ভালো। আর ইউএসএ খুব মানে কনস্ট্রাকটিভ ফুটবল খেলতেছে 5-3 আন্ডারে, মানে আর্জেন্টাইন কোচ, মানে ইউএসএ টিমটা এবার সবচেয়ে বেশি গোছানো। তো ইউএসএ হচ্ছে এই গোছানোর সাথে যদি এক্সট্রা কমিটির একটু রসদ যোগ করতে পারে, দেখা যাচ্ছে যে বেলজিয়ামের উপরে কি একটা ইনজাস্টিস আসতেছে আমরা জানি না, তবে আসতেও পারে। 50-50 ডিসিশনে বেলজিয়াম ফেভার পাচ্ছে না, আমি মোটামুটি বলতে পারি। বেলজিয়ামকে অনেক ক্লিন খেলে হারাইতে হবে। আপনি সবসময় আর্জেন্টিনা ম্যাচ নিয়ে একটা প্রেডিকশন থাকে, যেহেতু এরপরে আর্জেন্টিনার সাথে মিশরের ম্যাচ থাকছে, সেখানে কি হতে পারে? 3-1 আর্জেন্টিনা 3 করবে। আপনি মেসির কেমন থাকতে পারে গোল? মেসি এই ম্যাচে 1টা গোল 2টা অ্যাসিস্ট হতে পারে। কি প্ল্যানটা হতে পারে, মানে কিভাবে প্ল্যানটা হবে? মেসি মার্ক থাকবে এই ম্যাচটাতেও, মানে মেসি হচ্ছে ইয়াতে কেপ ভার্দের ম্যাচে মেসিকে অনেক বেশি মার্ক করা হয়েছিল। গোল যেটা হয়েছে এটা আসলে মেসি এই বল যেটা কন্ট্রোল করবে, আবার এই ন্যারো অ্যাঙ্গেল থেকে শুট করবে, গোলটা ওতেই মানবীয় ছিল। আর ফ্রিকিকে একটা নিয়ারলি গোল পেতে যাচ্ছিল, এটা ভোজিনার কারণে সেভ হয়ে গেছে। সো মেসি এখন গোল করার মুডে আছে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি 1টা গোল করবেই। বাট প্লে মেকার মেসি হচ্ছে সবচেয়ে বেস্ট মেসি, নিঃসন্দেহে। সো ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে হয়তো আলভারেজ গোল পাবে। আজকের মতো সময় আসলে একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে শেষ করছি আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।